আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদশালী অঞ্চল ছিল আমাদের এই বাংলা। আর তাই বিশ্বের সব পরাশক্তিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই দেশ। কিন্তু চারদিকে পাহাড় পর্বত, বন জঙ্গল আর নদীনালায় পরিবেষ্টিত এই বাংলাকে করায়ত্ত করা এত সহজ ছিল না। তবুও মাত্র 18 জন সৈন্য নিয়ে বাংলা বিজয় করেছিলেন একজন তুর্কি সেনাপতি। নাম তার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, বিহার আর সমগ্র বাংলাদেশ নিয়ে গঠিত সুবিশাল রাজ্য বাংলার প্রথম মুসলিম শাসক এই বখতিয়ার খিলজিকে নিয়ে যুগ যুগ ধরে চলে এসেছে নানান চর্চা। কেউ কেউ মনে করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন ইসলামের একজন নিবেদিত খাদেম, যার কাজ ছিল আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা। আবার কারো কারো চোখে বখতিয়ার খিলজি একজন খুনি, লুটেরা ছাড়া আর কিছুই না। আসলে কেমন ছিলেন এই দুর্ধর্ষ যোদ্ধা? কি ছিল তার উদ্দেশ্য? সত্যিই কি তিনি মাত্র 18 জন সৈন্য নিয়ে বাংলা জয় করেছিলেন, নাকি তা মানুষের মুখে মুখে ছড়ানো এক গাল গল্প? সবকিছু বিস্তারিত জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ থেকে 3168 কিলোমিটার দূরে অবস্থিত আফগানিস্তানের হেলমান্দ নামক একটি প্রদেশ আছে, যা এককালে গরমশির নামে পরিচিত ছিল। 1150 সালে এই গরমশিরের কোনো এক অভাবগ্রস্ত পরিবারে জন্মগ্রহণ করেন ইতিহাস খ্যাত এই বীর। জন্ম আফগানিস্তানে হলেও জাতিতে বখতিয়ার খিলজি ছিলেন তুর্কি। তার পূর্বপুরুষেরা ভাগ্যের অন্বেষণে আফগানিস্তান এসে বসবাস শুরু করে। খুব ছোটবেলায় বখতিয়ারের বাবা মা মারা যান, যার ফলে বখতিয়ারের ছোটবেলা কেটেছিল ভীষণ কষ্ট আর অভাব অনটনের মধ্যে। দেখতে কালো, খাটো আর লম্বা লম্বা হাতের জন্য বখতিয়ারকে নিয়ে সবাই উপহাস করত। অভাবের তাড়নায় বখতিয়ার বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় শহর ত্যাগ করে পার্শ্ববর্তী কোনো শহরে যাবে কাজের সন্ধানে। সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম আফগানিস্তানের শহর গজনি ও হিরাতের মাঝামাঝি স্থানে অবস্থিত বিখ্যাত রাজ্য ঘুরে চলে আসেন বখতিয়ার। তখন ঘুর সাম্রাজ্যের রাজা ছিলেন সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, যিনি সে সময় প্রস্তুতি নিচ্ছিলেন হিন্দুস্তান জয় করার। বখতিয়ার চাইলেন মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে যোগ দিয়ে হিন্দুস্তান তথা ভারতবর্ষ অভিযানের অংশ হতে। কিন্তু মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার শর্ত ছিল থাকতে হবে নিজস্ব ঘোড়া এবং ঢাল তলোয়ার। পায়ে হেঁটে গরম শীত থেকে গজনি আসা হতদরিদ্র বখতিয়ারের কাছে ছিল না একটা পয়সাও। তাই মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে যোগ দেয়া হলো না আর। বিশাল অর্থ সম্পদ ছাড়া ঘরে ফিরবে না, এমন প্রতিজ্ঞা নিয়ে ঘর ছাড়া বখতিয়ার জীবিকার জন্য তখন গজনি ও হিরাতের বাজারে কুলির কাজ শুরু করেন। এভাবে কয়েক বছর কেটে যায়। এর মধ্যে মোহাম্মদ ঘুরির হাতে হিন্দুস্তানের পতন ঘটে এবং দিল্লিতে মুসলিম শাসন চালু হয়। বখতিয়ারের কাছে তখন খবর আসে সেখানে নতুন নতুন অনেক মুসলিম রাজ্য তৈরি হচ্ছে। সুতরাং কাজের সন্ধানে গজনি ছেড়ে বখতিয়ার পাড়ি জমায় ভারতের পথে। তবে এবারও ভাগ্য বখতিয়ারের সহায় হয়নি। শুধুমাত্র দেখতে অসুন্দর হওয়ায় দিল্লির শাসক কুতুবউদ্দিন আইবেকের দরবারেই ঢোকার সুযোগ পায়নি বখতিয়ার। দরবারের সিপাহীরা হাসি তামাশা করে তাড়িয়ে দেয় বখতিয়ারকে। ব্যর্থ এবং হতাশায় জর্জরিত বখতিয়ার শেষ চেষ্টা হিসেবে ভারতের আরেক রাজ্য বদায়ুনে গিয়ে হাজির হয়। বদায়ুনের শাসক মালিক হিজবর উদ্দিন দৈনিক বেতনের চুক্তিতে বখতিয়ারকে সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। বছরের পর বছর ভাগ্যের সাথে লড়াই করে যাওয়া বখতিয়ারের উত্থান শুরু হয় এখান থেকেই। বদায়ুনের সেনাবাহিনীতে বেশ কয়েক বছর কাজ করার পর বখতিয়ারের নাম ও খ্যাতি দুটোই আলোর গতিতে ছড়াতে থাকে ভারতবর্ষ জুড়ে। সম্মুখ যুদ্ধে বখতিয়ারের সাহসিকতা আর বীরত্ব দেখে অযোধ্যা থেকে আরও বড় চাকরির ডাক আসে বখতিয়ারের। বদায়ুনের পাট চুকিয়ে অযোধ্যায় গিয়ে দায়িত্ব পান দুর্গাপুর নামের এক অঞ্চলের নিরাপত্তা রক্ষার। বেশ অল্প দিনেই নিজের যোগ্যতায় বখতিয়ার অযোধ্যার শাসনকর্তা হুসান উদ্দিনের আস্থাভাজন হয়ে ওঠেন। হুসান উদ্দিন বখতিয়ারকে ভিউলি ও ভাগত নামের দুইটি অঞ্চলের জমিদার বানিয়ে দেন। বখতিয়ার তখন অনুধাবন করেন যে ভারতবর্ষ যতটা বড়, সে তুলনায় খুব অল্প কিছু অঞ্চলেই ইসলামের পদার্পণ ঘটেছে। সুতরাং বখতিয়ার খিলজি সিদ্ধান্ত নেন ভারতবর্ষের আনাচে কানাচে ইসলামের বার্তা পৌঁছে দিয়ে সমগ্র ভারতকে ইসলামী শাসনের ছায়াতলে নিয়ে আসবেন। তাই সেই চিন্তা অনুযায়ী বখতিয়ার তার আশেপাশের অঞ্চলে আক্রমণ করতে থাকে।
আর বখতিয়ারের এই কর্মকাণ্ডের দিকেই আঙুল তুলে বখতিয়ারকে দস্যু লুটেরা হিসেবে আখ্যায়িত করে একদল মানবতাবাদী, যাদের অভিযোগ শান্তিপূর্ণ রাজ্যগুলোতে আক্রমণ চালিয়ে বখতিয়ার সেসব রাজ্যের শান্তি বিনষ্ট করেছে, হত্যা এবং লুটপাট করেছে। অথচ সকল ঐতিহাসিকগণ স্বীকার করে যে সে সময় ভারতের বেশিরভাগ রাজ্যই ছিল অশান্ত আর অবিচারের ভারে জর্জরিত। শাসকরা ছিল ভোগ বিলাসে মত্ত, প্রজাদের উপর অন্যায় নিপীড়ন, জমি দখল, মাত্রাতিরিক্ত খাজনা আদায় সহ নানান জুলুম নির্যাতন চলত। বখতিয়ার সেসব অঞ্চল দখল করে ইসলামী শাসন চালু করে, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, অতিরিক্ত খাজনা মওকুফ, কৃষি জমি সুষ্ঠু বন্টন, টাকশাল নির্মাণ সহ নানান প্রজাহিতকর কাজ করেন। বখতিয়ার শুধু তাদের উপরই তরবারি চালানোর হুকুম দিত যারা যুদ্ধ করতে আসত। নিরপরাধ কাউকে এবং কোনো নারী এবং শিশুকে স্বেচ্ছায় কখনো হত্যা করেনি বখতিয়ার। একজন সত্যিকারের ঈমানদার মুসলমান হিসেবে বখতিয়ার চেয়েছিলেন ভারতের সমস্ত কোণায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে। সুতরাং যারা বখতিয়ার সহ অন্যান্য মুসলিম শাসক ও মুসলিম দেশের পান থেকে চুন খসলেই মানবতার আঙুল তোলা শুরু করে, তারাই যখন আবার মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন, চীনে উইঘর মুসলিম নির্যাতন এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের সময় মুখে কুলুপ এঁটে বসে থাকে, তখন তাদের মানবতার পিছনের আসল উদ্দেশ্য খুব সহজেই উপলব্ধি করা যায়। ভারতে একের পর এক রাজ্য জয় করার মাধ্যমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ভারতের সবচেয়ে দুর্ধর্ষ ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত পেতে থাকেন। অনেক দূর দূরান্তের রাজ্যের শাসকগণ বখতিয়ারের আনুগত্য মেনে নিতে থাকেন। এমন সময় বখতিয়ার জানতে পারে ভারত উপমহাদেশে এমন এক অঞ্চল আছে যাতে সারা বছর ফসল ফলে, যার ফলফলাদি চিনির চেয়েও সুমিষ্ট আর মাটি ভীষণ উর্বর। সে অঞ্চলের নাম গৌরবঙ্গ, যার রাজা ছিলেন লক্ষণ সেন, যে শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণদের সাহায্য সহযোগিতা করে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপর, এমনকি নিজ ধর্মের নিচু জাতের উপরও অন্যায় অত্যাচার করেন, যার আমিরদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সকল প্রজা। বখতিয়ার খিলজি সিদ্ধান্ত নেন বাংলায় অভিযান চালাবেন। বখতিয়ার তখন অবস্থান করছিলেন বিহারে। বিহার থেকে বাংলায় যেতে হলে অর্ধেক পথ পাড়ি দিতে হবে নৌকায় করে। এর আগে কখনো নদীপথে যাতায়াত করেনি বখতিয়ার। তবে বখতিয়ারের একজন আমির ছিলেন যার নাম জহুরি লাম। সে আশ্বস্ত করেন নদীপথে নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করে দিবেন। জহুরি লামের বিশেষ ব্যবস্থায় ৩৫০০ সৈন্য নিয়ে বখতিয়ার রওনা দেন বাংলার উদ্দেশ্যে। নদীপথে বাংলায় পৌঁছাতে প্রায় ৩ মাস লেগে যায় বখতিয়ার বাহিনী। তাই স্থলপথে নেমেই বখতিয়ারের আর তর সইছিল না। পথ প্রদর্শককে সামনের ভাগে রেখেই ক্ষিপ্র গতিতে ঘোড়া নিয়ে চলতে থাকে বখতিয়ার। বখতিয়ারের কাছে খবর ছিল বাংলার রাজধানী বিক্রমপুর হলেও রাজধানী থেকে বেশ খানিকটা দূরে নদিয়া নামক অঞ্চলে বাংলার রাজা লক্ষণ সেন বিলাসী সময় কাটাচ্ছেন বাইজিদের নিয়ে। বখতিয়ার তাই প্রথমেই নদিয়া আক্রমণ করেন। নদিয়ার প্রবেশ মুখে পৌঁছে বখতিয়ার লক্ষ্য করেন সে এত ক্ষিপ্র গতিতে ঘোড়া চালিয়ে এসেছিলেন যে সব মিলিয়ে মাত্র 18 জন সৈনিক তার গতির সাথে তাল মেলাতে পেরেছে। বাকিরা সবাই পিছনে পড়ে গেছে। বখতিয়ার অপেক্ষা করতে চাইল না, সেই 18 জনকে সাথে নিয়েই নদিয়ার রাজবাড়িতে পৌঁছান। এদিকে রাজা লক্ষণ সেন নদিয়া অবস্থান করলেও খুব বেশি সেনাবাহিনী তার সাথে ছিল না। কারণ প্রথমত রাজা এখানে আমোদ ফুর্তি করার জন্য এসেছে, তাই যতটুকু রাজার নিরাপত্তার জন্য দরকার ততজন সৈন্য নিয়েই এসেছে। দ্বিতীয়ত নদিয়া ছিল 3 দিক দিয়ে নদী বেষ্টিত একটি অঞ্চল, সুতরাং নদিয়া আক্রমণ করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। তবুও বখতিয়ার ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে চলে আসেন বাংলায় এবং আক্রমণ করেন নদিয়া। 18 জন সৈন্য নিয়ে যখন বখতিয়ার রাজবাড়ির সামনে আসেন তখন প্রহরীরা তাদের আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেন। বখতিয়ার তখন নিজেকে ঘোড়া ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। প্রহরীরা ভিতরে প্রবেশের অনুমতি দিতে যাবে, ঠিক এমন মুহূর্তে পিছনে থাকা বখতিয়ারের বিশাল সৈন্যবাহিনী এসে উপস্থিত হয়। প্রহরীরা তখন প্রাণের ভয়ে পালাতে শুরু করে। বখতিয়ার তার বাহিনী সহ ভিতরে প্রবেশ করে। সে মুহূর্তে রাজা লক্ষণ সেন দুপুরের খাবার খাচ্ছিলেন। তার প্রাসাদ দখল হয়ে যাচ্ছে এমন খবর শুনে খাবার ছেড়েই পিছনের দরজা দিয়ে নদীপথে পলায়ন করেন তিনি। প্রায় বিনা বাধায় নদিয়া দখল করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। নদিয়া দখলের পর গৌরবঙ্গের আরেক গুরুত্বপূর্ণ শহর লক্ষণবতী দখল করে তার নাম দেন লখনৌতি এবং ভৌগোলিক কাঠামোয় সুরক্ষিত এই শহরকেই বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন।
বাংলা বিজয় করার পর সেখানের জনপদের উপর কোনো হত্যাযজ্ঞ বা লুটপাট চালাননি বখতিয়ার। রাজা লক্ষণ সেনের রাজমহল থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ পান বখতিয়ার, কিন্তু তার অধিকাংশই সে দিল্লিতে কুতুবুদ্দিন আইবেকের দরবারে পাঠিয়ে দেন। বাংলায় প্রশাসনিক অবকাঠামো তৈরি করে এবং সুশাসন নিশ্চিত করেন। তার সুশাসনে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন।